যদি এমন এক খেলা থাকে যেখানে আপনাকে খুঁজে বের করতে হবে একটা লাশের কাটা শরীরের অংশগুলো, আর যদি আপনি সেটা সম্পূর্ণ করতে না পারেন তাহলে পরের শিকার হবেন আপনি নিজেই। একটা ভয়ঙ্কর অভিশাপ, একটা রক্তপিপাসু আত্মা, আর কয়েকজন বন্ধু যারা আটকে গেছে মৃত্যুর একটি ভয়াল খেলায়। আজকের এই মুভিতে আমরা জানব প্রতিটি রাত মানেই নতুন আতঙ্ক আর মৃত্যুর খেলা। গল্পের শুরুতে আমরা একটি ভয়ঙ্কর রিচুয়াল দেখি। সেখানে কিছু অদ্ভুত কাল্টের মানুষ একটি লাল পাথরের চারপাশে দাঁড়িয়ে আছে এবং তারা রক্তপান করাচ্ছে একটি মৃত মেয়েকে। এই সব কিছু জড়িত ছিল এক বিশেষ অভিশাপের সাথে। এরপর আমরা দেখি প্রথম পার্টের রিক্যাপ, যেখানে স্কুলের কিছু ছাত্রছাত্রী আটকা পড়েছিল বডি সার্চ নামের একটি খেলায়। সেই খেলায় তাদের খুঁজে বের করতে হতো একটি মৃতদেহ। এই খেলা ততক্ষণ পর্যন্ত শেষ হয় না যতক্ষণ না মৃতদেহের সব অংশ খুঁজে পাওয়া যায়। আর এর মধ্যে একই দিন বারবার রিপিট হতে থাকে। প্রতি রাতে একটি শয়তানি আত্মা সেই ছাত্রছাত্রীদের হত্যা করে যেন তারা মৃতদেহটি খুঁজে না পায়। যাই হোক, প্রথম পার্টে খুঁজতে হতো মেইকো নামের একটি 8 বছরের মেয়ের মৃতদেহ। 30 বছর আগে তাকে একটি বাড়ির ভেতরে হত্যা করা হয়েছিল। মূল চরিত্রের মধ্যে ছিল আসুকা নামের একটি মেয়ে, যে তাকাহিরো নামের একটি ছেলের প্রেমে পড়ে। কিন্তু বিষয়টা এত সহজ ছিল না, কারণ যখন বডি সার্চ গেম শেষ হয় তখন সবাই সব কিছু ভুলে যায়। কিন্তু আসুকা এবং তাকাহিরো একে অপরকে ভুলতে চায়নি, তাই তাকাহিরো তার একটি পিন আসুকাকে দিয়ে দেয়। এরপর বডি সার্চ গেম শেষ হয়ে যায়। মেইকোর মৃতদেহ খুঁজে পেতেই সকলে সব কিছু ভুলে যায়। তবে শেষে সেই পিনের কারণে আসুকা এবং তাকাহিরোর সব মনে পড়ে। এরপর দ্বিতীয় পার্টে দেখা যায় আসুকা এবং তাকাহিরোর মধ্যে সবকিছু ভালোই চলছিল, কিন্তু এক সন্ধ্যায় হঠাৎ করে আসুকা তাকাহিরোর সামনে ধুলোর মতো হয়ে উধাও হয়ে যায়। অর্থাৎ সেই অভিশাপ এখনো শেষ হয়নি। এটা দেখে তাকাহিরো ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু এখানে শেষ নয়। আমরা দেখি কোনো এক কারণে ইতিহাস বদলে গেছে। একটি পত্রিকায় মেইকোর হত্যার খবর হঠাৎ বদলে যায় এবং সেখানে নতুন একটি খবর দেখায়, যা ছিল আসুকার সম্পর্কে। এই নতুন ইতিহাস অনুযায়ী আসুকাকে 8 বছর বয়সে একটি অ্যামিউজমেন্ট পার্কে হত্যা করা হয়েছিল। এর অর্থ হলো এই অভিশাপ আবার শুরু করবে একটি নতুন কারাদা সাগাকি খেলা। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আপনাদের সত্যি অবাক করে দেবে। এরপর আমরা দেখি আসুকাকে উধাও হওয়ার পর সে পৌঁছে যায় একটি অন্ধকার জায়গায়। সেখানে একটি দানবীয় কণ্ঠ তাকে বলে কারাদা সাগাকি খেলা আবার শুরু হবে, আর এবার খুঁজে বের করতে হবে আসুকার শরীর। এরপর আমরা 2 বন্ধুর সাথে পরিচিত হই, যাদের নাম হলো ইয়ামাতো এবং রিকুতো। আজ তারা স্কুলের পিকনিক এসেছে একটি অ্যামিউজমেন্ট পার্কে। তারিখ ছিল 5 সেপ্টেম্বর, আর সবকিছু খুবই আনন্দময় ছিল। সেখানে রিকুতো মিরাই নামের একটি মেয়ের প্রেমে পড়ে, কিন্তু সে এতটাই লাজুক ছিল যে কখনোই তার সাথে কথা বলতে পারত না। আর তাদের দুজনকে সবসময় মজা করে উত্ত্যক্ত করত মিসাকি, যে ছিল মার্শাল আর্টের চ্যাম্পিয়ন। অন্যদিকে আমরা দেখি ওয়াতারু নামের একটি শান্ত স্বভাবের ছেলেকে, যে সবসময় গান শুনতে থাকে এবং কারো সাথে কথা বলে না। এই পিকনিকের ভিড়ের মধ্যেই আমরা তাকাহিরোকেও দেখতে পাই। দেখে মনে হচ্ছিল সে আগে থেকে জানত যে আজ রাতে আবার শুরু হবে সেই বিশেষ খেলা। এরপর রিকুতো দেখে মিরাই তার রুমাল ফেলে দিয়েছে। সে সুযোগ পেয়ে তার সাথে কথা বলতে যাচ্ছিল। ঠিক তখনই একটি ছোট ছেলে এসে রুমালটা তুলে মিরাইকে দিয়ে দেয়। রিকুতো খুব মন খারাপ করে। এরপর সে এবং ইয়ামাতো দেখে একটি ছোট মেয়ে বন্ধ একটি জায়গার দিকে যাচ্ছে। জায়গাটা নিরাপদ মনে না হওয়ায় তারা সেই মেয়েটিকে আনতে যায়। কিন্তু সেখানে যখন মেয়েটি সামনে আসে তখন দেখা যায় সে হচ্ছে 8 বছরের আসুকা, যাকে এই পার্কে হত্যা করা হয়েছিল। আসুকা তাদের বলে, আমার মৃতদেহ খুঁজে বের করো। এরপর সে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটা খুবই অদ্ভুত ছিল, কিন্তু 2 বন্ধু তেমন গুরুত্ব দেয় না। কিছুক্ষণের মধ্যে পিকনিক শেষ হয় এবং রাত হয়ে যায়। হঠাৎ করে রিকুতো তার বাড়ি থেকে টেলিপোর্ট হয়ে আবার সে অ্যামিউজমেন্ট পার্কে পৌঁছে যায়। শুধু রিকুতোই নয়, সেখানে ইয়ামাতো এবং মিসাকিও উপস্থিত হয়। 3 জনই খুব বিভ্রান্ত। এরপর সেখানে আসে একটি মেয়ে আরিসা, যে এই খেলায় আটকা পড়েছিল। আর শেষে আসে সেই শান্ত ছেলে ওয়াতারু। এখন 5 জনের কেউই বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে। এরপর তারা একটি জায়গা দেখতে পায়, একটি খালি কফিন। এটি দেখে রিকুতো চমকে যায়, কারণ সে আগেই কারাদা সাগাশি খেলাটার গল্প শুনেছে, যা স্কুলে অনেক ভাইরাল ছিল। সে বুঝতে পারে
তাদের একটি মৃতদেহ খুঁজে বের করতে হবে, না হলে তারা প্রতি রাতে বারবার মারা যাবে। কিন্তু তখনও কেউ তার কথা বিশ্বাস করে না। এদিকে আরিসা বেশ খুশি ছিল এবং ছবি তোলার জন্য একটু দূরে চলে যায়। এরপর বাকিরা দেখতে পায় ছোট্ট একটি মেয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যাচ্ছে। রিকুতো, ওয়াতারু এবং মিসাকি সেই মেয়েটির পিছনে দৌড়ে যায়, আর ইয়ামাতো যায় আরিসার পেছনে। কিছুক্ষণ পরে বিল্ডিংয়ের ভিতরে রিকুতো সন্দেহ করতে থাকে সেই ছোট মেয়েটি আসলে একটি আত্মা যে সবাইকে মেরে ফেলবে। তাই রিকুতো সবাইকে সামনে এগোতে নিষেধ করতে থাকে, কিন্তু মিসাকি গিয়ে সেই মেয়েটির সাথে কথা বলতে চেষ্টা করে। হঠাৎ দেখা যায় সেই মেয়েটি আসলে একটি আত্মা, যার পুরো শরীর রক্তে ভেজা ছিল। এটা দেখেই মিসাকির শরীর কাঁপতে শুরু করে। হঠাৎ করে আসুকার আত্মা লাফিয়ে পড়ে ওয়াতারুর ওপর। সে নির্মমভাবে ওয়াতারুর হাড় ভেঙে ফেলে এবং শেষে তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রিকুতো ভয়ে সিঁড়ির ওপরে গিয়ে কাঁদতে থাকে। তখন মিসাকি তাকে সামলে নিয়ে দ্রুত সেখান থেকে পালায়। দুজনেই কোনোরকমে বিল্ডিং থেকে বের হয়ে নিজের প্রাণ বাঁচায়। অন্যদিকে আরিসা আর ইয়ামাতো তখন হর্স রাইডে ছিল। আরিসা ছবি তুলতে চেয়েছিল, কিন্তু তাদের কারোর কাছেই ফোন ছিল না। হঠাৎ করে ইয়ামাতো গায়েব হয়ে যায়। আরিসা তাকে খুঁজতে শুরু করে, কিন্তু ঠিক তখনই রাইডটি নিজে থেকে চলতে শুরু করে। আরিসা ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সে দেখতে পায় ইয়ামাতোর মৃতদেহ, যাকে আসুকার আত্মায় ইতিমধ্যেই ভয়ঙ্করভাবে হত্যা করেছে। এরপর সে আত্মা আরিসার পেছনে এসে দাঁড়ায় এবং তাকেও নির্মমভাবে হত্যা করে, এমনকি তার শরীরকে 2 টুকরো করে দেয়। এরপর দৃশ্য ফিরে আসে মিসাকি ও রিকুতোর কাছে, যারা অনেকগুলো পুতুলের মাঝখানে আটকে পড়েছিল। এখন মিসাকি পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে রিকুতোর কথাগুলো। তারা যখন লুকিয়েছিল তখন হঠাৎ করে রিকুতোর ওপরে পড়ে আসুকার মৃতদেহের একটি হাত। মানে তারা ইতিমধ্যেই মৃতদেহের একটি অংশ খুঁজে পেয়েছে। রিকুতোর মতে তাদের এই হাতটি নিয়ে গিয়ে কফিনের মধ্যে রাখতে হবে, কিন্তু তারা কিছু করার আগেই সেখানে এসে যায় সেই শয়তানি আত্মা। সে মিসাকির উপর আক্রমণ করে এবং তার মাথায় বারবার আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর সে রিকুতোকে ধরে ফেলে এবং তার মাথা কাচের ভেতরে আছড়ে মারে। রিকুতো মারা যাওয়ার সাথে সাথেই সে জেগে ওঠে 5 সেপ্টেম্বর সকালে স্কুল বাসে। অর্থাৎ সেই খেলা আবার শুরু হয়ে গেছে। সেই ইয়ামাতোকে জাগায়। দেখা যায় সেও খুব ভয় পেয়েছিল। পিকনিক ট্রিপ আবার একদম আগের মতোই শুরু হতে থাকে, কিন্তু এবার 5 জনই খুব ভয় পেয়ে গেছে। তারা দ্রুত একসাথে বাসে মিটিং করে। রিকুতো আর ইয়ামাতো সবাইকে এই অভিশাপের কথা জানায় যে তাদের মৃতদেহ খুঁজে বের করতে হবে, তা না হলে তারা এই খেলায় বারবার মারা যাবে। এরপর দৃশ্য যায় আসুকার কাছে, যে সেই অন্ধকার জগতে খুঁজে পায় সেই লাল পাথর, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। অর্থাৎ আসুকার আসল আত্মা আটকে আছে সেই জায়গায় যেখান থেকে এই অভিশাপ শুরু হয়েছিল। হঠাৎ একটি কণ্ঠস্বর তাকে বলে এই লাল পাথরের চাই রক্ত। আর সেই কণ্ঠস্বরটি ছিল একটি মহিলার, যার শরীরের অর্ধেক পাথরে পরিণত হয়ে গেছে। তাকে দেখে আসুকা ভয়ে কেঁপে ওঠে। এদিকে আবার শুরু হয়ে যায় সেই খেলা। এবার 5 জনই বেরিয়ে পড়ে মৃতদেহের অংশ খুঁজতে। এই সময় আরিসার সাথে দেখা হয়ে যায় ইয়ামাতোর। ইয়ামাতো ইতিমধ্যে মৃতদেহের একটি অংশ খুঁজে পেয়েছে। তাদের এখন শুধু সেই অংশটি কফিনে নিয়ে গিয়ে রাখতে হবে। কিন্তু তখনই সেখানে এসে হাজির হয় সেই আত্মা। দুজনেই লুকিয়ে পড়ে। তারা দেখতে পায় আসুকা ইতিমধ্যেই ওয়াতারুকে হত্যা করেছে। কিছুক্ষণ তারা লুকিয়ে বেঁচে থাকলেও শেষ পর্যন্ত আসুকা তাদের দেখে ফেলে। তারা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ ওয়াতারুর মৃতদেহের সাথে ধাক্কা খায়। তারপর তারা কিচেন থেকে বের হওয়ার আগেই দরজা বন্ধ করে দেয় তাকাহিরো। আর ঠিক তখনই আসুকার আত্মা এক মুহূর্তে দুজনকেই হত্যা করে ফেলে। এরপর দৃশ্য আসে রিকুতোর কাছে, যার সাথে দেখা হয় মিসাকির। মিসাকি ইতিমধ্যে মৃতদেহের মাথা খুঁজে পেয়েছিল। তারা কথা বলছিল। তখনই আশেপাশের পরিবেশ অস্বাভাবিক হতে থাকে, আর সামনে এসে দাঁড়ায় সেই আত্মা। তারা প্রাণ বাঁচাতে দৌড়ায় এবং শেষ পর্যন্ত কফিনের কাছে গিয়ে পৌঁছায়। কিন্তু ঠিক শেষ মুহূর্তে তাদের থামিয়ে দেয় তাকাহিরো। তাকাহিরো তাদের বলতে থাকে এই খেলাটি বন্ধ করতে হবে। এমন সময় আসুকার আত্মা এসে পড়ে এবং রিকুতোর বুকে ছুরি মেরে নির্মমভাবে হত্যা করে। মিসাকি আসুকার সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সে তার সামনে একেবারে অসহায় ছিল। মিসাকি মারা যাওয়ার আগে একটি ভীষণ দেখতে পায়, যেখানে ছিল সেই লাল পাথর। মুভির শুরুর সেই রিচুয়াল আর একটি দ্বীপ, অর্থাৎ সেই রিচুয়ালটি সম্ভবত কোনো দ্বীপে করা হয়েছিল। এরপর মিসাকি আবার জেগে ওঠে বাসের মধ্যে। খেলাটি আবার রিসেট হয়ে যায়।
সবাই দ্রুত মিটিং করে এবং কথা বলতে থাকে তাকাহিরো সম্পর্কে, যে আগের রাতে ইচ্ছে করে তাদের খেলাটা নষ্ট করেছিল। মিসাকি তার দেখা ভীষণের কথাও সবাইকে বলে। ইন্টারনেটে খুঁজে তারা জানতে পারে তাকাহিরো সম্পর্কে। একটি আর্টিকেল অনুযায়ী তাকাহিরো 3 বছর আগে সেই খেলাটি খেলেছিল, আর সেই কারণেই এই গল্পগুলো স্কুলে ভাইরাল হয়েছিল। কিন্তু তখন কেউ তার কথা বিশ্বাস করেনি। তারা আরও জানতে পারে তাকাহিরোর এক বন্ধু ছিল, যাকে বহু বছর আগে এই একই অ্যামিউজমেন্ট পার্কে হত্যা করা হয়েছিল, আর সেই বন্ধু ছিল আসুকা। তবে এখনও কেউ জানতো না যে ইতিহাস বদলে গেছে, আর সেই কারণে এই নতুন খবর প্রকাশিত হয়েছে। ঠিক তখনই সেখানে এসে যায় তাকাহিরো। তাকে দেখে সবাই দৌড়ে পালাতে চায়, কিন্তু তাকাহিরো সবাইকে থামিয়ে তার সাথে নিয়ে যায়। শেষে তারা পৌঁছে যায় তাকাহিরোর বাড়িতে, যেখানে সে কারাদা সাগাশি খেলা নিয়ে অনেক গবেষণা করেছিল। তাকাহিরো তখন পুরো গল্পটা বলে, কিভাবে সে আর তার বন্ধুরা 3 বছর আগে এই খেলায় মেই নামের একটি মেয়ের মৃতদেহ খুঁজে পেয়েছিল। কিন্তু খেলা শেষ হওয়ার পর হঠাৎ করে তার প্রেমিকা আসুকা উধাও হয়ে যায়, আর সেই সঙ্গে ইতিহাস বদলে যায়। এই নতুন পৃথিবীতে এখন আসুকা মারা গেছে, তাও বহু বছর আগে সেই একই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে। এখান থেকে তাকাহিরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে, কারাদা সাগাশি আসলে কোনো খেলা নয়, এটা একটা অভিশাপ। আর এই অভিশাপ খেলা শেষ হলেই শেষ হয়ে যায় না। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই অভিশাপ অন্য কোনো মানুষের উপর চলে যায়, কারণ এই নতুন পৃথিবীতে আসুকা মারা গেলেও মেই নামের যে মেয়েটির লাশ প্রথম পার্টে খুঁজে পাওয়া গিয়েছিল, সেই নতুন পৃথিবীতে এখনও বেঁচে আছে। অর্থাৎ অভিশাপটি আসুকার উপর ট্রান্সফার হয়ে গেছে। এখন যদি এই 5 বন্ধু আসুকার লাশ খুঁজে পায়, তাহলে আসুকা আবার জীবিত হয়ে উঠবে এবং অভিশাপটি অন্য কারোর ওপরে চলে যাবে, আর সেই অভিশপ্ত মানুষটি হঠাৎ করে গায়েব হয়ে যাবে। তাকাহিরো ইচ্ছে করে তাদের খেলাটি নষ্ট করেছিল, কারণ সে চেয়েছিল এই অভিশাপকে পুরোপুরি শেষ করে দিতে, যেন আর কোনো মানুষ হঠাৎ করে অদৃশ্য না হয়ে যায়। অন্যদিকে অর্ধেক পাথর হয়ে যাওয়া সেই অদ্ভুত মহিলা এই কথাগুলো আসুকাকে বুঝে বলছিল। আসুকাও চায় এই অভিশাপকে শেষ করতে। মহিলার মতে অনেক বছর আগে এখানে একটি রিচুয়াল করা হয়েছিল একটি মৃতদেহের ওপর। সেই রিচুয়ালের উদ্দেশ্য ছিল মৃতদেহকে আবার জীবিত করা। এই রিচুয়ালে ব্যবহার করা হয়েছিল একটি লাল জাদুকরী পাথর, আর সেই রিচুয়ালের কারণেই শুরু হয়েছিল কারাদা সাগাশি অভিশাপ। কিন্তু ঠিক কিভাবে এই অভিশাপ তৈরি হয়েছে তা কেউ জানে না। মহিলার মতে যদি আসুকা সেই লাল পাথরটাকে ভেঙে ফেলতে পারে, তাহলে অভিশাপটি শেষ হয়ে যাবে। অন্যদিকে তাকাহিরো 5 জন ছাত্রকে লাল পাথর আর সেই রিচুয়াল সম্পর্কে জানায়। কিন্তু সমস্যা হলো তাকাহিরো জানতই না সেই পাথরটা কোথায় আছে। তবে মিসাকি তখন তাকাহিরোর গবেষণাগুলো দেখছিল। তখন সে দেখতে পায় সেই দ্বীপটির ছবি, যেটা সে তার ভীষণে দেখেছিল। তখন সে বুঝতে পারে সম্ভবত লাল পাথরটি সেই দ্বীপে রয়েছে। তাকাহিরোর লক্ষ্য ছিল সেই পাথর খুঁজে বের করে অভিশাপটাকে শেষ করা। তাই সবাই মিলে ইয়ামাতোর বাবার বোটে করে সেই দ্বীপের দিকে রওনা হয়। জানা যায় ইয়ামাতোর পরিবার আসলে খুব ধনী। এই ছাত্রছাত্রীদের আনন্দ দেখে তাকাহিরো নিজের পুরনো দিনগুলোর কথা মনে করতে থাকে। এরপর তারা সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে যায় সেই দ্বীপে, যেখানে তারা খুঁজে পায় রিচুয়ালের গুহা। কিন্তু সেখানে সেই লাল পাথরটি ছিল না, কারণ সেই পাথরটি লুকিয়েছিল অভিশপ্ত সেই অন্ধকার জগতে, যেখানে আসুকা এখন বন্দী। এরপর সবাই লাল পাথরটি খুঁজতে শুরু করে। অন্যদিকে সেই পাথরের মহিলাটি আসুকাকে জানায়, যতবার মানুষ এই খেলায় মারা যাবে, ততবার তাদের রক্ত সেই লাল পাথরের মধ্যে জমা হবে। যদি আসুকা পাথরটি ভেঙে দেয়, তাহলে রিচুয়ালও শেষ হয়ে যাবে। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। মহিলার মতে এর আগেও অনেক মানুষ এই পাথর ভাঙার চেষ্টা করেছে, কিন্তু পাথরের ভেতরে বের হওয়া অভিশপ্ত রক্ত সেই মানুষদের পরিণত করে পাথরে। অর্থাৎ এই পাথর ভাঙা মোটেও সহজ কাজ নয়। এরপর আসুকা পাথরটাকে স্পর্শ করে। তখনই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। লাল পাথরটি হঠাৎ করে বাস্তব জগতে হাজির হয়ে যায় তাকাহিরোর সামনে। এই পাথরের মাধ্যমে তাকাহিরো আসুকাকে দেখতে পায়। আসুকা এই সুযোগ নষ্ট না করে দ্রুত তাকাহিরোকে একটি পরিকল্পনা বলে। পরিকল্পনাটা হলো, আজ রাতে খেলায় তাকাহিরোকে আসুকার লাশ খুঁজে বের করতে হবে, আর ঠিক একই সময় আসুকা সেই লাল পাথরটাকে ধ্বংস করবে। যদি তারা দুজন একসাথে এই কাজ করতে পারে, তাহলে হয়তো অভিশাপ শেষ হয়ে যাবে। এই কথা বলে আসুকা আবার অদৃশ্য হয়ে যায়। তাকাহিরো তখন সিদ্ধান্ত নেয় এই খেলাটি আজই শেষ করবে। এরপর সবাই পরিকল্পনা করে কিভাবে তারা লাশের বিভিন্ন অংশ খুঁজবে। এই সময় শান্ত ছেলে ওয়াতারুও সবার সাথে কথা বলতে শুরু করে। ক্রমে রাত হয়ে আসলে খেলা আবার শুরু হয়। এবার সবাই মজা করতেও থাকে, আবার লাশের অংশও খুঁজতে থাকে।
ধীরে ধীরে তারা মৃতদেহের অংশগুলো খুঁজে পায়। আর যেহেতু প্রতি রাতে খেলা রিসেট হচ্ছিল, তাই রিকুতো প্রতিদিন ঠিক সময়ে মিরেইরের রুমাল তুলে দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। অন্যদিকে প্রতি রাতে আসুকার আত্মা সবাইকে ভয়ঙ্করভাবে হত্যা করছিল, এমনকি তাকাহিরোকেও। অর্থাৎ সেও এই খেলায় আটকা পড়েছিল। তারা সবাই ডজন ডজন বার মারা যায়, কিন্তু তবুও একে একে তারা মৃতদেহের সব অংশ খুঁজে বের করে। শেষে শুধু বাকি থাকে লাশের শেষ পা। এই সময় রিকুতো ধীরে ধীরে মিরেইকে ইমপ্রেস করতেও সফল হয়। ওয়াতারুও একসময় নিজের আসল রূপ দেখায়। সে আসলে রক অ্যান্ড রোল মিউজিক পছন্দ করে এক দারুণ ছেলে। ধীরে ধীরে সবার বন্ধুত্ব অনেক গভীর হয়ে যায়। একদিন পরিকল্পনা করার সময় হঠাৎ করে তাকাহিরোর অতীতের স্মৃতি ফিরে আসতে শুরু করে। তখন আমরা জানতে পারি এই নতুন পৃথিবীতে যখন আসুকা মারা গিয়েছিল, তখন তাকাহিরো তার সাথে ছিল। এটা আসলে বাস্তবে ঘটেনি, কিন্তু অভিশাপের কারণে তাকাহিরোর স্মৃতিও বদলে গিয়েছিল। সে মনে করতে পারে কিভাবে একজন খুনি আসুকাকে হত্যা করেছিল। এরপর আসে সেই শেষ রাত, যখন লাশের শেষ অংশটি পাওয়া যাবে। তারা বুঝতে পারে এখন শুধু রোলার কোস্টারটা চেক করা হয়নি, কারণ সেটি পার্কের সবচেয়ে উঁচু জায়গায় থাকে। এমনকি রাতে সেই জায়গা বন্ধ। তাই তারা দুই দলে ভাগ হয়ে যায়। ইয়ামাতো, আরিসা এবং ওয়াতারু যায় ইলেকট্রিসিটি রুমের রোলার কোস্টার চালু করতে, আর বাকিরা নিচে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সেই অদ্ভুত পাথরের মহিলা আসুকাকে জানিয়ে দেয় আজই খেলার শেষ রাত, তাই আজ রাতে তাকে লাল পাথর ভেঙে ফেলতে হবে। এরপর আসুকা এগিয়ে যায় এবং সেই লাল পাথরটিকে বড় বড় পাথর দিয়ে আঘাত করতে থাকে। কিন্তু পাথরটি ছিল ভীষণ শক্ত। অনেক কষ্টে লাল পাথরের মধ্যে একটি ছোট্ট ছিদ্র তৈরি হয়, আর সেই ছিদ্র থেকে বের হতে থাকে রক্ত। সেই রক্ত স্পর্শ করতে আসুকার চামড়া পুড়তে শুরু করে। আর আশ্চর্যের বিষয় হলো, এই দৃশ্য দেখে সেই অদ্ভুত পাথর হয়ে যাওয়া মহিলাটি খুব খুশি হচ্ছিল। এতেই বোঝা যায় এই মহিলার উদ্দেশ্য মোটেও কোনো ভালো উদ্দেশ্য ছিল না। এদিকে বাস্তব জগতে ওয়াতারু বিদ্যুৎ চালু করার সুইচ খুঁজছিল। হঠাৎ করে সে আত্মা তাকে ধরে ফেলে এবং নির্মমভাবে হত্যা করে। এরপর আরিসার সাথেও ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। সে দেখে মাটিতে রক্ত পড়ে আছে। এদিকে সে আত্মা ছাদের উপর উল্টো হয়ে হেঁটে আরিসার পেছনে ধাওয়া করতে থাকে। আরিসা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। ঠিক শেষ মুহূর্তে ইয়ামাতো এসে তাকে বাঁচায়। সে একটি সেলফ আসুকার উপরে ফেলে, কিন্তু আসুকা ইয়ামাতোকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে আহত ইয়ামাতোর উপর আক্রমণ করে, কিন্তু ইয়ামাতো কোনোভাবে একটি বৈদ্যুতিক তার দিয়ে আসুকাকে জোরে শক দেয়। এর ফলে ইয়ামাতো ও আরিসা বেঁচে যায়। এরই মধ্যে আসুকা আবার ফিরে আসে, আর এবার সে এক ঝটকায় ইয়ামাতো ও আরিসা দুজনকেই হত্যা করে। এরপরে আমরা মিসাকি, রিকুতো এবং তাকাহিরোকে দেখি। তারা এখনও বিদ্যুৎ আসার অপেক্ষা করছিল। সৌভাগ্যবশত বিদ্যুৎ চলে আসে, কারণ মৃত্যুর আগে ওয়াতারু কোনোভাবে বিদ্যুৎ চালু করে দিয়েছিল। মিসাকি দ্রুত রোলার কোস্টারটি নিচে নামায়। আর ঠিক সেই সময় অভিশপ্ত অন্ধকার জগতে আসুকা অবশেষে লাল পাথরটি ভেঙে ফেলে। পাথর ভাঙার সাথে সাথে আসুকা একটি দেয়ালের সাথে আটকে যায়, আর সেই পাথর হয়ে যাওয়া মহিলাটি দেয়াল থেকে মুক্ত হয়ে যায়। অর্থাৎ এই পুরো পরিকল্পনাটাই ছিল সেই মহিলার। পাথর ভাঙার সঙ্গে সঙ্গে বাস্তব জগতের আকাশে দেখা যায় একটি বিশাল ফাটল। চারপাশ কাঁপতে শুরু করে, আর হঠাৎ করে খেলা মাঝপথে থেমে যায়। তারপর হয়ে যায় 6 সেপ্টেম্বর সকাল। অর্থাৎ পাথর ভেঙে যাওয়ার কারণে খেলা অসম্পূর্ণ অবস্থায় শেষ হয়ে যায়। আসুকার লাশও খুঁজে পাওয়া যায়নি। এমনকি ওয়াতারু, আরিসা ও ইয়ামাতো তিনজনই মারা গেছে। এবং এই সব কিছু ঘটেছিল সেই অদ্ভুত মহিলার কারণে, যার রহস্য খুব দ্রুতই প্রকাশ পেতে চলেছে। এদিকে রিকুতো, মিসাকি ও তাকাহিরো কেউই বুঝতে পারছিল না যে খেলা হঠাৎ করে কেন থেমে গেল। তাকাহিরো ভেঙে পড়ে এবং হতাশ হয়ে সমুদ্রের পাড়ে বসে থাকে। সেখানে তার কাছে আসে আতসুশি, যে প্রথম পার্টের একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। আতসুশির খেলাটি সম্পর্কে কিছুই মনে নেই। সে ভাবতে থাকে তাকাহিরো তার সেই বন্ধুর মৃত্যুর কারণে ডিপ্রেশনে আছে, যে 8 বছর বয়সে মারা গিয়েছিল। কিন্তু আতসুশি শুধু আসুকার কথা বলে না, তার কথায় জানা যায় 4 জন শিশু মারা গিয়েছিল সেই অ্যামিউজমেন্ট পার্কে। এটা শুনে তাকাহিরো অবাক হয়ে যায়। সে দ্রুত ইন্টারনেট খুঁজে দেখে, আর তার চোখ কপালে উঠে যায়, কেননা ইতিহাস আবার বদলে গেছে। এই নতুন ইতিহাসে শুধু আসুকা নয়, বরং ইয়ামাতো, ওয়াতারু এবং আরিসাও বহু বছর আগে সেই পার্কে খুন হয়েছিল। আর খুনিটাও বদলে গেছে। আগে যেখানে খুনি ছিল একজন ছেলে, এবার সেখানে খুনি একজন মেয়ে। তাকাহিরো তখন সেই খুনির সাথে দেখা করতে যায় একটি মানসিক হাসপাতালে। সেখানে খুনি হিসেবে ধরা পড়েছে হিরোকি নামের একটি মেয়ে। আর এই হিরোকি আসলে সেই পাথর হয়ে যাওয়া মহিলাটি। তাকাহিরো তাকে জিজ্ঞেস করে সে আসলে কে। তখন হিরোকি জানায় সে কখনোই সেই শিশুদের হত্যা করেনি। এখানেই প্রকাশ পায় কারাদা সাগাশি খেলার সবচেয়ে বড় রহস্য।
এই হিরোকি আসলে ছিল একটি কাল্টের নেতা। মুভির শুরুতে আমরা যে কাল্টের রিচুয়াল দেখেছিলাম সেটাই ছিল তার দল। হিরোকি মারা যাওয়ার পর সেই কাল্ট সদস্যরা লাল পাথরের মাধ্যমে তাকে জীবিত করার চেষ্টা করেছিল, কিন্তু সেই রিচুয়াল থেকে জন্ম নেয় এই অভিশাপ, আর হিরোকির আত্মা আটকে যায় অভিশপ্ত সেই অন্ধকার জগতে। এরপর থেকে হিরোকির আত্মা চাইতো সেই খেলা শেষ হয়ে যাক, কারণ তবে সে আবার মানুষ হয়ে বাস্তব জগতে ফিরে আসতে পারবে। কিন্তু এতদিনে কেউই লাল পাথরটি ভাঙতে পারেনি, শুধু আসুকাই সফল হয়েছিল, কারণ তার কাছে ছিল তাকাহিরোর ভালোবাসার শক্তি। পাথর ভাঙার পর খেলা শেষ হয়ে যায়, কিন্তু অভিশাপ শেষ হয় না। হিরোকি সেই অভিশপ্ত জগৎ থেকে বেরিয়ে আসে, কিন্তু যখন সে বাস্তব জগতে ফিরে আসে তখন সেই অভিশাপ তাকে একজন সিরিয়াল কিলারে পরিণত করে। আর তখনই সে শিশু অবস্থায় আসুকা, ইয়ামাতো, আরিসা এবং ওয়াতারুকে হত্যা করে ফেলে। এরপর তাকে গ্রেফতার করে মানসিক হাসপাতালে বন্দী করে রাখা হয়, যেখানে সে বহু বছর ধরে আটকে আছে। এ সময় হিরোকি তাকাহিরোকে দেয় লাল পাথরের একটি ছোট্ট টুকরো। সে জানায় এই পাথরের মধ্যে এখনও আছে অভিশাপ শেষ করার শেষ শক্তি, কারণ হিরোকি নিজেও চায় এই অভিশাপ শেষ হয়ে যাক, নইলে সে সারা জীবন পাগলখানায় বন্দী হয়ে থাকবে। যদিও সে নিজে কাউকে হত্যা করেনি, এই পাথর দিয়ে তাকাহিরোকে করতে হবে একটি বলিদান। এর ফলে শুরু হবে সেই খেলার শেষ রাত। সেই রাতে সবাইকে আসুকার লাশ খুঁজে বের করতে হবে, কিন্তু যদি সেই রাতে তারা মারা যায় তাহলে তারা চিরতরে মারা যাবে। অর্থাৎ এটা ছিল অভিশাপ শেষ করার শেষ সুযোগ। তাকাহিরো এই কথা রিকুতো এবং মিসাকিকে জানায়, আর তারা দুজনেই শেষ রাতের খেলায় অংশ নিতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি আসুকা ধীরে ধীরে পাথরে পরিণত হয়ে যাচ্ছে। এদিকে তাকাহিরো সেই লাল পাথরে রক্ত বলিদান দেয়, আর ধীরে ধীরে শুরু হয় খেলার শেষ রাত। মিসাকি রোলার কোস্টারটিকে নিচে নামিয়ে আনে। তাকাহিরো ও রিকুতো দ্রুত শেষ বডি পার্টটি খুঁজতে শুরু করে, কিন্তু এবার যদি তারা মারা যায় তাহলে তারা সত্যিই চিরতরে মারা যাবে। ঠিক তখনই আসুকার আত্মা ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে রিকুতোর উপর আক্রমণ করে। তাকাহিরো রিকুতোকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আত্মা ছিল খুবই শক্তিশালী। শেষ পর্যন্ত সে রিকুতোকে নির্মমভাবে ছুরি মেরে হত্যা করে। এই লড়াইয়ের মাঝেই রোলার কোস্টারটি হঠাৎ করে ম্যালফাংশন করতে শুরু করে। রাইডারটি নিজে থেকে চলতে শুরু করে। তখন মিসাকি এবং তাকাহিরো তাতে উঠে পড়ে, কারণ তাদের যেভাবেই হোক লাশের শেষ পাক খুঁজে বের করতে হবে। চলন্ত রোলার কোস্টারের মধ্যেই তারা খুঁজতে শুরু করে। শেষ পর্যন্ত তাকাহিরো লাশের সেই শেষ পাক খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই সেখানে এসে যায় আসুকার আত্মা। রাইড আরও দ্রুত হয়ে যায়, দৃশ্যটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই লড়াইয়ে আসুকা মিসাকিকে মারাত্মকভাবে আহত করে। তখন তাকাহিরো আসুকাকে ধাক্কা দিয়ে রাইড থেকে নিচে ফেলে দেয়, কিন্তু রাইড শেষ হওয়ার আগেই মিসাকি মারা যায়। এখন সব কিছু করার দায়িত্ব পড়ে তাকাহিরোর ওপর। সে দ্রুত সেই পানিয়ে কফিনের দিকে দৌড়াতে থাকে, কিন্তু মাঝপথে আবার সামনে এসে দাঁড়ায় আসুকার আত্মা। সে তাকাহিরোর ওপর আক্রমণ করে, তাকে ছুরি দিয়ে আঘাত করে গলা চেপে ধরে। অন্যদিকে আসুকাও বুঝতে পারে সে হয়তো আর বাঁচবে না। সে মনে করতে শুরু করে সেই দিনের কথা যখন ছোটবেলায় সে আর তাকাহিরো একসাথে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে গিয়েছিল। সেদিন সে খুবই খুশি ছিল। এই স্মৃতিগুলো তাকাহিরোর মনেও ভেসে ওঠে, আর সেই মুহূর্তে আবারও কাজ করে ভালোবাসার শক্তি। তাকাহিরো সাহস জোগাড় করে আসুকার আত্মাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আবার লড়াই শুরু করে। শেষ পর্যন্ত সে একটি তেলে ভেজা কাপড় আসুকার ওপর ছুঁড়ে ফেলে এবং তাতে আগুন লাগিয়ে দেয়। তারপর সে আসুকাকে একটি আবর্জনার ট্রাকে ফেলে, যেখানে সে আত্মা মেয়েটির আগুনে ভয়ঙ্করভাবে পুড়ে মারা যায়। অবশেষে তাকাহিরো লাশের শেষ অংশ কফিনে রেখে দেয়। এভাবেই সে খেলাটি জিতে যায়। হঠাৎ এক তীব্র আলো ছড়িয়ে পড়ে, আর সব কিছু স্বাভাবিক হয়ে যায়। পরের দিন ছিল 6 সেপ্টেম্বর। সকলেই আবার জীবিত হয়ে ওঠে, আর তারা ফিরে আসে সেই অ্যামিউজমেন্ট পার্কে। 5 জন বন্ধুরই মনে হচ্ছিল তারা যেন কিছু একটা ভুলে গেছে, অর্থাৎ তাদের সবার স্মৃতি মুছে গেছে। তারা কিছুই মনে করতে পারছিল না যে তারা কখনো কারাদা সাগাশি খেলেছিল। অন্যদিকে তাকাহিরো চলে যায় সেই জায়গায় যেখানে 3 বছর আগে আসুকা হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল, আর অবশেষে আসুকা আবার তার সামনে ফিরে আসে। তাকাহিরো অবশেষে সেই খেলার অভিশাপকে চিরতরে শেষ করে দিয়েছিল। এখন আর কোনো মানুষ অদৃশ্য হবে না। এমনকি যখন আসুকা ফিরে আসে তখন তাকাহিরোও যেন 3 বছর আগের সময়ে ফিরে যায়, যখন আসুকা হারিয়ে গিয়েছিল। অর্থাৎ তাদের জীবন এখন ঠিক তেমনই হবে, যেন আসুকা কখনোই হারিয়ে যায়নি, কেননা অভিশাপ শেষ হয়ে গেছে। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। কিন্তু দাঁড়ান, পোস্ট ক্রেডিট সিন এখনও বাকি আছে, যেখানে কয়েক বছর পরের ঘটনা দেখানো হয়। রিকুতো আর ইয়ামাতো এখন কলেজে পড়ছে।
হঠাৎ একদিন খবর আসে একটি অদ্ভুত আত্মা বাস্তব জগতে মানুষ হত্যা করছে। লোকজনের মতে সেই আত্মা কারাদা সাগাশি খেলা থেকে বেরিয়ে এসেছে। আমরা দুজন পুলিশকেও দেখি যারা তদন্ত করতে যায় একটি বিল্ডিংয়ে। সেখানে চারদিকে অনেক লাশ পড়েছিল, আর শেষে সেই আত্মা এসে 2 পুলিশকেও নির্মমভাবে হত্যা করে। অর্থাৎ অভিশাপ শেষ হয়ে গেলেও সেই আত্মা বাস্তব জগতে মুক্ত হয়ে গেছে। কিন্তু কিভাবে? সম্ভবত আমরা সেটা জানতে পারবো তৃতীয় পার্টে। অর্থাৎ গল্প এখানেই শেষ নয়, সামনে হয়তো আরও বড় বিপদ অপেক্ষা করছে। আপনাদের কি মনে হয়, সত্যিই কি অভিশাপ পুরোপুরি শেষ হয়েছে, নাকি তৃতীয় পার্টে আরও ভয়ঙ্কর কিছু দেখতে পাবো? অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।